প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার এবং অবভিয়াসলি ফার্স্ট ইয়ার স্টুডেন্টস একটা ক্লাস দেব। যদিও বেসিক টপিকটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যেতে হলে আমাদের কিছু প্রিভিয়াস আইডিয়া দরকার, কিছু প্রি রিকোয়ারমেন্টস আছে। আমরা মূলত সেই প্রি রিকোয়ারমেন্টস নিয়ে কথা বলবো এই লেসনে, যাতে করে তোমরা ট্রান্সফরমেশন করার জন্য মেন্টালি এবং যে প্রি রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলোর প্রস্তুতি নিয়ে তোমরা ক্লাসটি করতে পারো। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটি করছি তা হলো ফ্রেজ এবং ক্লজ। কারণ হচ্ছে, একটু খেয়াল করো, যদি আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের পারস্পরিক রূপান্তর নিয়ে কাজ করি, তাহলে আমাদের ফ্রেজ এবং ক্লজ আবশ্যক। একটু এই সেন্টেন্সগুলোতে যদি খেয়াল করো, ইট রেইনস হেভিলি ইন মনসুন, এটা একটা সিম্পল সেন্টেন্স। তো এই যে সিম্পল সেন্টেন্স, এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাবজেক্ট রয়েছে, ইট রেইনস, ইট সাবজেক্ট, রেইনস ভার্ব, হেভিলি এটা ভার্বকে মডিফাই করেছে অ্যাডভার্ব, ইন মনসুন। একটু খেয়াল করো, ইন মনসুন এই কথাটি আসলে একটা ফ্রেজ। কখন প্রচন্ড বৃষ্টি হয়? ইন মনসুন, বর্ষাকালে। তাহলে ইন মনসুন এই রেইন ভার্বকে মডিফাই করছে এই ফ্রেজটি, তাহলে এখানে ফ্রেজ আছে। পরের সেন্টেন্সে যদি লক্ষ্য করি, কমপ্লেক্স দেওয়া আছে, when it is monsoon it rains heavily। তার মানে একটু খেয়াল করো, এখানে যেটা ফ্রেজ ছিল আগের সেন্টেন্স ইন মনসুন, সেই সেন্টেন্সটাকে আমরা এখানে কি করেছি, একটা ক্লজ বানিয়েছি, when it is monsoon। কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে মিনিমাম দুটো সাবজেক্ট, মিনিমাম দুটো ফাইনাইট ভার্ব থাকবে। তার মানে একটা মেইন ক্লজ থাকবে এবং তার সাথে একটা সাব অর্ডিনেট ক্লজ থাকবে। তো মেইন ক্লজ কি জিনিস, সাব অর্ডিনেট ক্লজ কি জিনিস, এই বিষয়ে ক্লারিফিকেশন খুব জরুরি। আবার 3 নম্বর সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, ইট ইজ মনসুন, এন্ড দ্বারা যুক্ত হয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা কনজাংশন, কো অর্ডিনারি কনজাংশন যাদের বলি আমরা। এখানে আরেকটি ক্লজ রয়েছে, ইট রেইনস হেভিলি। তাহলে আমরা যদি দুটো সেন্টেন্স এখানে পান, এই 3 নম্বর সেন্টেন্সটাকে কেটে যদি দুটো বানাতে চাই, সম্ভব। ইট ইজ মনসুন একটা সেন্টেন্স হবে, ইট রেইনস হেভিলি আরেকটা সেন্টেন্স হবে। তাহলে দুটো স্বাধীন সেন্টেন্স, যারা ইন্ডিপেন্ডেন্টলি মিনিং প্রকাশ করে, তারা এন্ড দ্বারা যুক্ত হয়ে একটা সেন্টেন্সে রূপান্তরিত হয়েছে, তাই যৌগিক হয়েছে। অর্থাৎ দুটো মৌলিক সেন্টেন্স যুক্ত হয়ে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। আর আগের সেন্টেন্সে আমরা 2 নম্বর সেন্টেন্সে যদি দেখি, তাহলে দেখবো যে ইট রেইনস হেভিলি, এই ইট রেইনস হেভিলি একা সেন্টেন্স হতে পারে, কিন্তু when it is monsoon যদি কেটে আলাদা করি, তাহলে একটা সেন্টেন্স হতে পারবে না, যদিও এর ভিতরে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে। কিন্তু এই অংশটি একটা সেন্টেন্স হওয়ার যোগ্যতা রাখে না, এই জন্যই এটা সাবঅর্ডিনেট। আই মিন এই ক্লজটি ইট রেইনস হেভিলি এই ক্লজের উপরে ডিপেন্ড করে এর অর্থ প্রকাশ করে। এটা মিনিংফুল, বাট ইট ডিপেন্ডস অন দ্য মেইন ক্লজ টু এক্সপ্রেস ইটস মিনিং, বাট ইন্ডিপেন্ডেন্টলি ইট ক্যান নট বি সেন্টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্রেজ এবং ক্লজ, এবং ক্লজের ভিতরে দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজ, মেইন ক্লজ, আবার দুটো মেইন ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন, এন্ড, বাট, ওর ইত্যাদি দ্বারা যুক্ত হচ্ছে। সুতরাং এভাবেই আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের পারস্পরিক রূপান্তর করব, যেখানে ফ্রেজ এবং ক্লজের সাথে পরিচিত হওয়া এবং সেগুলো ইউজ করতে পারা, ক্লজকে ফ্রেজ বানানো এবং ফ্রেজকে ক্লজ বানানো শেখা অত্যন্ত জরুরি।
এই জন্যই আমরা এই লেসনটি মূলত ফ্রেজ এবং ক্লজের উপরে করব, যাতে করে আমাদের পরবর্তীতে সহজ হয়ে যায় এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পারস্পরিক ট্রান্সফরমেশন। ঠিক আছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ক্লজ এন্ড ফ্রেজ, একটু খেয়াল করো। I know his name, এই সেন্টেন্সটা দেখো যে এখানে একটু খেয়াল করো, এই যে অংশটা দেখতে পাচ্ছি আমরা হিজ নেম, এর ভিতরে কোনো ভার্ব নেই, কোনো ভার্ব নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নেম শব্দটা একটা নাউন, তার আগে একটা কি ডিটারমিনার যুক্ত হয়েছে, পসেসিভ। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, এগুলো কি পসেসিভ, এটা একটা ডিটারমিনার। হিজ একটা ডিটারমিনার। তাহলে ডিটারমিনার যেগুলো আছে, তাহলে ডিটারমিনার দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয়, কোনো পার্টিকেল শুরু হয়, তাহলে সেটা একটা ফ্রেজ। তাহলে আমরা ফ্রেজের সংজ্ঞায়িত করেছি কিভাবে? এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট, নো ফাইনাইট ভার্ব। অর্থাৎ একটা ফ্রেজ গ্রুপ অফ ওয়ার্ডস হবে, তার ভিতরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। এবং ইন্টারেস্টিংলি মনে রাখতে হবে যে একটা ফ্রেজ একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচের কাজ করে। হয় সেটা নাউন হবে, নয় অ্যাডজেক্টিভ হবে, নয় অ্যাডভার্ব হবে, নয় ভার্ব হবে, অথবা প্রিপজিশনাল ফ্রেজ হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। অর্থাৎ একটা পার্ট অফ স্পিচের কাজ করবে একটা ফ্রেজ। এখানে আমরা বিভিন্ন টাইপের ফ্রেজ গুলো একটু দেখিয়েছি, যে নাউন ফ্রেজ যেমন অ্যান অনেস্ট ম্যান, তার অ্যান এটা একটা কি ডিটারমিনার। তাহলে ডিটারমিনার যেগুলো আছে, ডিটারমিনার কোনগুলো? আর্টিকেলস, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, নিউমেরালস, যে কোনো সংখ্যা, সেটা অর্ডিনাল অর্থাৎ ক্রমবাচক সংখ্যা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো হোক, অথবা কার্ডিনাল 1 2 3 4, অথবা জেনারেল অর্ডিনালস যেগুলোকে আমরা বলি ফার্স্ট, দেন, নেক্সট, এরকম। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আমরা ডিটারমিনার বলি। ডিটারমিনার দিয়ে যে ফ্রেজটা শুরু হয় সেটা আসলে একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ নাউনের কাজ করে। নাউনের কাজগুলো কি কি আমরা যদি সংক্ষেপে একটু মনে রাখি, নাউন সাবজেক্টের কাজ করে, অবজেক্টের কাজ করে, কমপ্লিমেন্টের কাজ করে, অবজেক্ট অফ প্রিপজিশনের কাজ করে, এবং অ্যাপোজিটিভের কাজ করে। সেগুলো আমরা পরে অন্য কোনো অধ্যায়ে আলোচনা করব। এখানে জাস্ট তোমরা জেনে নাও যে নাউন ফ্রেজ ডিটারমিনার দিয়ে গঠিত হয়। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ কি করে? নাউনকে যে ফ্রেজটা মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ মানেই হলো, পার্টিসিপল ফ্রেজ আবার কতগুলো প্রকার আছে। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল মানে আমরা জানি ভার্ব প্লাস আইএনজি। তো ভার্ব প্লাস আইএনজির সাথে যখন আবার একটা নাউন অথবা একটা নাউন ফ্রেজ অথবা একটা প্রিপজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যুক্ত হয়, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি থাকবে, তার সাথে আরো কিছু থাকবে, সেটা মিলে পার্টিসিপল ফ্রেজ হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রোলিং স্টোন। এই যে ভার্ব প্লাস আইএনজি রোলিং, এই রোলিংটা আসলে স্টোনকে মডিফাই করেছে, স্টোনের বৈশিষ্ট্য বলেছে ঘূর্ণায়মান পাথর। তার মানে এই রোলিংটা পার্টিসিপল, তার সাথে নাউনটা যুক্ত হয়ে রোলিং স্টোন, এটা একটা পার্টিসিপল ফ্রেজ। ফ্লাইং কাইট, এ কাইট দ্যাট ফ্লাইস, অর্থাৎ উড়ন্ত ঘুড়ি। এটাও তাই, ফ্লাইং কথাটা কাইটকে মডিফাই করেছে এবং ফ্লাইং কাইট মিলে হয়ে গেছে একটা পার্টিসিপল ফ্রেজ। তখন আমরা দেখতে পাচ্ছি ভার্ব প্লাস আইএনজি আছে, ফ্লাইং, আবার এখানে রোলিং এও তাই ভার্ব প্লাস আইএনজি আছে, তার সাথে একটা নাউন যুক্ত আছে। তো নাউন যুক্ত থাকুক অথবা অন্য কিছু যুক্ত থাকুক, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা প্রিপজিশনাল ফ্রেজ ইত্যাদি, তো এভাবে পার্টিসিপল ফ্রেজ গঠিত হয়। তাহলে এটা একটা ফ্রেজ। তারপরে ইনফিনিটিভ ফ্রেজ, আমরা জানি টু প্লাস ভার্ব ইনফিনিটিভ হয়, তার সাথে যদি আমরা আরেকটা নাউন ফ্রেজ বা ঠিক পার্টিসিপল ফ্রেজের সাথে যেমন কিছু একটা যুক্ত থাকবে, এখানেও তাই। টু পারফর্ম দ্য টাস্ক, এখানে টু পারফর্ম আমরা জানি যেটা একটা ইনফিনিটিভ, তাই না? টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার সাথে দেখো দি টাস্ক। তাহলে দি টাস্ককে যদি আমি আলাদা একটা ফ্রেজ বলি, তাহলে একটা নাউন ফ্রেজ, কারণ এটা দি দিয়ে শুরু হলো। তাহলে দি টাস্ক, এই পুরোটা মিলে ইনফিনিটিভ ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল যে কাজ করে, অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব সাধারণত ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আর একটা অ্যাডভার্বকে মডিফাই করে, কখনো কখনো পূর্ণ একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে।
তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেমন বলছে যে ডিউরিং মাই হলিডেজ at the college gate on Sunday in 1985, তাহলে এগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এগুলো টাইম প্লেস ম্যানার ইত্যাদি বলছে। পার্টিসিপিয়াল ফ্রেজ প্রিপজিশন যুক্ত ভার্বের সাথে প্রিপজিশন যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রদান করছে, বিশেষ অর্থ প্রদান করছে এগুলো। ব্রেক থ্রু, লুক ইনটু, লাফ অ্যাট, লুক ডাউন আপন, এই ধরনের ফ্রেজগুলোকে বলে পার্টিসিপিয়াল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ put on, put forth, bear out, set up, set on, set off। প্রিপজিশনাল ফ্রেজ যে ফ্রেজটা প্রিপজিশন দিয়ে শুরু হবে এবং তার সাথে একটা অবজেক্ট থাকবে, অবজেক্ট অফ প্রিপজিশন। অবজেক্ট অফ প্রিপজিশনের জায়গায় কি বসে? নাউন বা নাউন ফ্রেজ বসে। তাহলে ইন একটা প্রিপজিশন, দ্য কিচেন একটা নাউন ফ্রেজ। ইন দ্য কিচেন টোটাল মিলে হয়ে গেল প্রিপজিশনাল ফ্রেজ। অন দি ওয়াল, এখানে তো অন একটা প্রিপজিশন, দি ওয়াল একটা নাউন ফ্রেজ। তাহলে অন দি ওয়াল এটা হয়ে গেল কি? প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে এই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের ফ্রেজ। এখন যদি ক্লজ নিয়ে কথা বলি, ক্লজ নিয়ে কথা বললে একটু খেয়াল করো। আই নো হোয়াট হিজ নেম ইজ, এই যে সেন্টেন্সটি, আগের সেন্টেন্সটা ছিল আমার আই নো হিজ নেম, এই হিজ নেম ফ্রেজটাকে আমরা এখানে কি বানিয়েছি? ক্লজ বানিয়েছি। কেন ক্লজ বলছি এটাকে? আগের হিজ নেমের ভিতরে কোনো সাবজেক্ট ভার্ব ছিল না, এখানে কিন্তু আছে হোয়াট হিজ নেম ইজ। তাহলে হিজ নেম তার সাথে হোয়াট ইজ, তাহলে আমরা দেখতে পাচ্ছি হিজ নেমকে আমরা আসলে ফ্রেজ ছিল, এটাকে ক্লজ বানিয়েছি। তার মানে ক্লজ এর সঙ্গে কি দাঁড়াবে? তাহলে ক্লজের ভিতরে সাবজেক্ট ভার্ব আসতে হবে। তাহলে এই ক্লজ ইজ পার্ট অফ সেন্টেন্স, এটা সেন্টেন্সের অংশ, হ্যাভিং এ সাবজেক্ট এন্ড এ ফাইনাইট ভার্ব। এর ভিতরে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে ফ্রেজ এবং ক্লজের বেসিক পার্থক্যটা হলো ফ্রেজের ভিতরে সাবজেক্ট ভার্ব আসা যাবে না, কিন্তু ক্লজের ভিতরে সাবজেক্ট এবং ভার্ব আসবে। টাইপস অফ ক্লজেস, এখন আমরা বিভিন্ন টাইপের ক্লজগুলোর সাথে একটু পরিচিত হব। মেইন ক্লজ, তো মেইন ক্লজ আমরা একটু আগে দেখে আসলাম সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো ওখানে দেখতে পেয়েছি যে সিম্পল সেন্টেন্স আসলে ক্লজের ধারণা ওইভাবে আমরা বলি না। সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ থাকে, সেটা মেইন ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকে, অর্থাৎ যে ক্লজটাকে বড় একটা অংশ থেকে তার অন্য ক্লজগুলোকে ফেলে দিয়ে ওটাকে রেখে দিলে ওটা ফুললি মিনিংফুল হয়, এই জন্য সেটাকে আমরা মেইন ক্লজ বলি, বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি, বা কমপ্লিট ক্লজ বলি। তার মানে দ্যাট ইজ কমপ্লিট ইন ইটসেলফ, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্স অথবা একটা কমপ্লিট সেন্টেন্স, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যে নামেই ডাকি না কেন, এরা হলো কমপ্লিট ইন ইটসেলফ, নিজেরা স্বয়ংসম্পন্ন। তাহলে এখানে আই নো, আমি যদি এই আই নো কে আলাদা করে আসলে সেন্টেন্স হয়ে যাবে। হয়তো বা প্রশ্ন থাকবে হোয়াট ডু ইউ নো, দ্যাট সেটা ভিন্ন জিনিস, কিন্তু সাবজেক্ট ভাবে এখানে আছে এবং এটা একা একা সেন্টেন্স হতে পারে। সুতরাং এই মেইন ক্লজের সাথে আমরা পরিচিত হলাম। এখন আমরা যাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানে হলো ডিপেন্ডেন্ট ক্লজ, নির্ভরশীল, যেটা একা অর্থ প্রকাশ করতে পারে না। উপরের সেন্টেন্সে আই নো হোয়াট ইজ নেম ইজ, আমি যদি আই নো কে আলাদা করি মিনিংফুল হবে, কিন্তু হোয়াট ইজ নেম ইজ একা একা মিনিংফুল হবে না, একা একা মিনিংফুল হবে না। এখানে মিনিং তৈরি করেছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আই নো এর উপরে নির্ভর করে, কিন্তু এটাকে যদি আমি আলাদা করে দেখাই হোয়াট ইজ নেম ইজ, তাহলে এটা মিনিংফুল হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাবঅর্ডিনেট ক্লজ হলো সেই ক্লজ যে ক্লজের ভিতরে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু একা একা স্বয়ংসম্পূর্ণ নয়। সাবঅর্ডিনেট ক্লজ তাহলে কি বলছে এখান থেকে? দি ক্লজ দ্যাট ডিপেন্ডস অন মেইন ক্লজ টু বি কমপ্লিটলি মিনিংফুল, অর্থাৎ অর্থবহ হওয়ার জন্য, পুরোপুরি অর্থবহ হওয়ার জন্য এটাকে মেইন ক্লজের উপরে নির্ভর করতে হয়। হোয়াটস নেম ইজ ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, তার মানে প্রথম যে সেন্টেন্সটা আমার আছে সেখানে যে হোয়াট ইজ নেম ইজ কথাটা আছে, হোয়াট ইজ নেম ইজ এই কথাটুকু কি? সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমরা যাব সাবঅর্ডিনেট ক্লজের আবার কতগুলো ভাগ আছে। সাবঅর্ডিনেট ক্লজ বিভিন্ন জায়গায় বসতে পারে, এই কথার অবস্থান ভেদে তার আমরা ভিন্ন ভিন্ন নামে শ্রেণী বিন্যাস করতে পারি। তো আমরা সাবঅর্ডিনেট ক্লজের প্রথমটি দেখতে পাচ্ছি নাউন ক্লজ। নাউন ক্লজ তো আমরা আগে দেখেছি নাউন ফ্রেজ কি কি কাজ করে। নাউন ফ্রেজ সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, কন্ট্রিবিউট হতে পারে, অবজেক্ট অফ প্রিপজিশন হতে পারে। ঠিক একই কাজ করবে আমার নাউন ক্লজ, অর্থাৎ একটা ক্লজ যখন সাবজেক্টের জায়গায় বসবে তখন হবে নাউন ক্লজ, অবজেক্টের জায়গায় বসলেও নাউন ক্লজ।
কমপ্লিমেন্টের জায়গায় বসলেও নাউন ক্লজ, অবজেক্ট অফ প্রিপোজিশনের জায়গায় বসলেও নাউন ক্লজ, অর্থাৎ এগুলোর নাম হলো সাবঅর্ডিনেট নাউন ক্লজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ওয়ান ডিজার্ভস শুড বি গিভেন। এখানে আমরা হোয়াট ওয়ান ডিজার্ভস, এই যে ক্লজটি, এটা আসলে পুরো বাক্যের সাবজেক্টের কাজ করেছে, একটু মোটা করে দেওয়া আছে, হোয়াট ওয়ান ডিজার্ভস। তাহলে এই বোল্ড লেটার যে ক্লজটি, সেটা একটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ। আবার এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান শুড বি গিভেন, এই গিভ একটা ভার্ব, তাহলে এই ভার্বের শুড বি গিভেন, এই ভার্বের অবজেক্ট হচ্ছে কি হোয়াট ওয়ান ডিজার্ভস, এখানে এখানে বসেছে। কমপ্লিমেন্ট, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড, এই হোয়াট আই ওয়ান্টেড কথাটা ইজ ভার্বকে কি করেছে, কমপ্লিমেন্ট করেছে, পূর্ণতা দিয়েছে, লিঙ্ক করেছে, অর্থাৎ শব্দটা দিস হবে, সরি তোমরা একটু বুঝে নিও। একটু যদি আমরা ঠিক করে দেই, এটা আসলে হবে দিস। ওকে, তাহলে দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড, তাহলে দিস ইজ বলে থেমে গেলে সেন্টেন্স হতো না। তার মানে আমরা এই দিস আর হোয়াট আই ওয়ান্টেড একই জিনিস, তার মানে এরা লিঙ্কড হয়েছে, কমপ্লিমেন্ট, এবং এখানে একটা ক্লজ বসেছে, এই ক্লজটা নাউন ক্লজ, অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি কোনো ক্লজ বসে তাহলে সেটা অবজেক্ট অফ প্রিপোজিশন, এবং সেটা এই ক্লজটা নাউন ক্লজ, হোম ইউ বিলিভ। ওকে, তারপরে আমরা যাচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ কি করে আমরা জানি, নাউনকে মডিফাই করে, নাউন সম্পর্কে তথ্য দেয়। একটু খেয়াল করো এই সেন্টেন্সটি, the students who are diligent can do well in the examination। তাহলে the students who are diligent, এই who are diligent তারা আসলে আমরা স্টুডেন্টস সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছি, একে মডিফাই করেছে, এর সম্পর্কে একে বিশেষায়িত করেছে। কোন ছাত্ররা, যে ছাত্ররা পরিশ্রমী, তারা পরীক্ষায় ভালো করতে পারে, তারা who are diligent, এটা আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এবং ভার্বের ভিতরে আছে। সুতরাং এই ক্লজটি হলো সাবঅর্ডিনেটিং ক্লজ এবং এটা একটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ এই জন্য রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, খেয়াল করো একটু, হু দিয়ে। The pen that you gifted me was nice, that you gifted me, এটাও তো একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, that, আর that you gifted me এটা একটা ক্লজ, এবং এই ক্লজটা পেনকে মডিফাই করেছে বা পেন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে এটা একটা ক্লজ এবং এটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তারপরে যদি আমরা যাই অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ বড় এরিয়া, অ্যাডভার্ব অনেকগুলো কাজ করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে, বা পূর্ণ একটা সেন্টেন্সকে মডিফাই করে, এই ধরনের কাজগুলো করে, এবং অনেকগুলো অর্থনৈতিক কারণ কারণ বা কন্ডিশন বা ইত্যাদি বিষয় বোঝাতেও অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহৃত হয়। তো এই জন্য আমরা একটু নামগুলো দিয়ে সংক্ষেপে দেখে যাব। টাইম, অর্থাৎ টাইম, যে কোনো ক্লজ যদি টাইম বলে কোনো কাজের টাইম, টাইম অফ অ্যাকশন, তাহলে আমরা বুঝবো যে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। An adverb of time states when something happens or how often, how often মানে কতদিন পর পর, কতক্ষণ পর পর, how frequently পুনরাবৃত্তি, বারংবার, এই ধরনের মিনিং দিলে সেগুলো হবে adverb of time। তাহলে an adverb of time often starts with one of the following subordinate conjunctions। এই কনজাংশন গুলো একটু যদি মনে রাখো তোমরা, তাহলে তোমরা সহজেই করতে পারবে যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম কোনগুলো। এই যে এই কনজাংশনস গুলো একটু মনে রাখতে হবে, যে এগুলো দ্বারা যে ক্লজটা শুরু হয় সেই ক্লজটা হলো সাবঅর্ডিনেটিং অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। এখানে এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখে নিবে, আমি একটু সংক্ষেপে পড়ে যাচ্ছি। আফটার দ্য গেম হ্যাজ ফিনিশড, দ্য কিং এন্ড পন গো ইনটু দ্য সেম বক্স। এটা একটা ইটালিয়ান প্রবাদ বাক্য। তো আমরা এই যে এখানে ক্লজটা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করো যে এই ক্লজটার সাথে কি আছে, আফটার দিয়ে শুরু হয়েছে, এখানে দি গেম একটা সাবজেক্ট আছে, হ্যাজ ফিনিশড ভার্ব আছে, তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সেটা আফটার দিয়ে শুরু হয়েছে। সুতরাং এই ক্লজটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। I stopped believing in Santa Claus when my mother took me to see him in a department store and he asked for my autograph। এটা একটা টেক্সট থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা খেয়াল করো, when my mother took me to see him in a department store, এই যে কথাটা,
এই পুরো অংশটুকু when দ্বারা যুক্ত হয়েছে, তাহলে when দ্বারা যুক্ত হওয়ার কারণে এই ক্লজটা কোন ক্লজ? সাবঅর্ডিনেটিং অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। as soon as দ্বারা শুরু হয়েছে, বুঝতেই পারছো, as soon as you trust yourself you will know how to live, তাহলে এই সেন্টেন্সে as soon as you trust yourself এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। এরপরে প্লেস, যে কোনো সময় নির্দেশ করতে যে ক্লজটা ব্যবহৃত হয় সেটা হলো adverbial clause of place. An adverb of place states where something happens. Where, কোথায়, কোথায় দ্বারা আমরা প্রশ্ন করবো ভার্বকে অ্যাকশনটা কোথায় হয়েছে, কোথায় এর উত্তর যদি কোনো ক্লজ এসে দেয়, সেন্টেন্সের কোনো অংশ যদি সেটার উত্তর দেয়, তাহলে সেটা হয়ে যাবে adverbial clause of place. An adverb of place often starts with a preposition. তাহলে এখানে প্রিপজিশন দিয়ে শুরু হতে পারে, কখনো কখনো ইন, অন, নিয়ার ইত্যাদি, অথবা one of the following subordinating conjunctions, এখানে কতগুলো conjunctions দেওয়া আছে, anywhere, everywhere, where or wherever। তাহলে এইগুলো দ্বারা যখন কোনো ক্লজ শুরু হবে সেই ক্লজকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং সেটা প্লেস ডিপেন্ড করছে, তাই জন্য অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। in a world where there is so much to be done, I felt strongly impressed that there must be something for me to do. এখানে in a world where, একটু খেয়াল করো, where there is so much to be done, দিয়ে শুরু হলো where দিয়ে, তাহলে এই ক্লজটা adverbial clause of place. I am not afraid of the pen, the scaffold or the sword. I will tell the truth wherever I place. Wherever I place, যেখানে আমার খুশি সেখানে আমি সত্য বলবো। তাহলে আমি wherever I place, wherever দিয়ে শুরু হয়েছে এই ক্লজটা, তাহলে এই ক্লজটা একটা adverbial clause of place। এরপরে আমরা যাচ্ছি ম্যানার। ম্যানার মানে আমরা জানি হাউ, কিভাবে, কোনো কিছুর ম্যানার মানে ওয়ে অফ ডুইং সামথিং এলস বলে, অর্থাৎ কোনো কিছু বলার ধরন, ধরন হাউ। হাউ দ্বারা যখন আমরা প্রশ্ন করব যে কোনো কাজ কিভাবে হয়, সেটা বোঝানোর জন্য আমরা যে ক্লজটা ব্যবহার করব সেই ক্লজটা হবে adverbial clause of manner. An adverb of manner states how something is done. এই হাউ কথাটা খুব ইম্পর্টেন্ট, হাউ সামথিং ইজ ডান। এই হাউ দ্বারা যদি কোনো অ্যাকশনকে প্রশ্ন করি, কোনো ভার্বকে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো সেটা হবে অ্যাডভার্ব, এবং সেটা যদি ক্লজে আসে তাহলে adverbial clause of manner. An adverb of manner often starts with one of the following subordinate conjunctions. খেয়াল করে এগুলো জাস্ট চেনার জন্য আর কি, একটু সহজ হবে। as, like, অথবা the way। তাহলে এখানে কিছু এক্সাম্পল দাও। he acts like it is a joke, তাহলে লাইক দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা adverbial clause of manner। এই acts এটা ভার্ব, এই ভার্বকে মডিফাই করেছে এই ক্লজটা। we don't have conversations, you talk at me the way a teacher talks to a naughty student। তাহলে এখানে কি বলছে? you talk at me the way a teacher talks to a naughty student। অনেকের কাছে একটু কনফিউশন এখানে তৈরি হতে পারে, যেখানে আমি কেন এট ব্যবহার করেছি, টু নয় কেন, যদি টক টু হয়। কিন্তু নেগেটিভ অর্থ দিতে, কাউকে আঘাত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য যদি বলে, তাহলে সেক্ষেত্রে অ্যাট ব্যবহার করি আমরা, টক অ্যাট মি, তার মানে সে রেগে মেগে আমাকে কষ্ট দেওয়ার জন্য, আমাকে খোঁচা দেওয়ার জন্য কথা বলছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি, এই জন্য অ্যাট ব্যবহার করা হয়েছে। তাহলে ইউ টক অ্যাট মি দ্য ওয়ে আ টিচার টক্স টু নট স্টুডেন্ট, তাহলে দ্য ওয়ে দিয়ে শুরু হয়েছে, একটু খেয়াল করো, কি দিয়ে শুরু হয়েছে? দ্য ওয়ে দিয়ে। তাহলে আমরা সহজে চিনতে পারবো অ্যাডভার্ব অফ ম্যানার, adverbial clause of manner. Except for an occasional heart attack, I feel as young as I ever did. As young as I ever did. এখানে একটু খেয়াল করো, এই as, so as এই ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যদি যুক্ত থাকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যদি যুক্ত থাকে, যেটাকে আমরা কোরিলেটিভ কনজাংশন বলি, as young as, তাহলে এই ক্লজটা হলো সাবঅর্ডিনেটিং অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। এরপরে আমরা আসছি কন্ডিশনাল সেন্টেন্স।
এটা সরি কন্ডিশন। তাহলে কন্ডিশন মানে কি? শর্ত। যে অংশ দ্বারা, যে ক্লজ দ্বারা শর্ত বোঝাবে, এটা শর্ত দেওয়া হবে। ইফ বা আনলেস সাধারণত ব্যবহৃত হয়। If you do it, I will also do it. If you go there, I will go there. If you help me, I will help you. তাহলে এই যে শর্ত চাপিয়ে দেওয়া, unless you study hard, you will fail. Unless you are serious, you won't be able to learn English. এরকম। অর্থাৎ শর্ত দিয়ে যে ক্লজটা তৈরি হচ্ছে, সেই ক্লজটা আসলে সাবঅর্ডিনেটিং adverbial clause of condition. Plain adverb of condition states the condition of for the main idea to come into effect. An adverb of condition often starts with if or unless. এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। If the facts don't fit the theory, change the facts. থিওরির সাথে কোনো ফ্যাক্ট যদি ফিটিং না হয়, তাহলে বলছে যে ফ্যাক্টটাই চেঞ্জ করে দেবো। আলবার্ট আইনস্টাইনের কথা। এখানে এই ইফ দ্বারা শুরু হয়েছে, দেখো এটা একটা কন্ডিশন চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই কন্ডিশনটা হলো কি? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। If the English language made any sense, a catastrophe would be an apostrophe with fur. একটা ম্যাক্সিম আর কি, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমরা ইফ দ্বারা যে ক্লজটা শুরু হয়েছে, সেই ক্লজটাকে কি ক্লজ বলছি আমরা? কন্ডিশনাল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। ওকে, লেটস মুভ। এরপরে আমরা আরো কিছু পাচ্ছি। কনসেশন। কনসেশন, খেয়াল করো, কনসেশনের কথার সাথে তোমরা অনেকেই পরিচিত নও। বিষয়টা এত কঠিন কিছু না, একটু বুঝতেই হবে। An adverb of concession, যদি একটু তোমাদের পয়েন্টার দিয়ে দেখাই। An adverb of concession offers a statement which contrasts with the main idea. Contrast মানে কি? বৈপরীত্য। যদিও সে ভালো ছাত্র ছিল, সে ফেল করলো। যদিও আমি অনেক চেষ্টা করলাম, আমি ব্যর্থ হলাম। যদিও সে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, সে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারলো না। তাহলে আমরা এই যে যদিও বলছি, তার মানে যা করার কথা ছিল তার সাথে বৈপরীত রিলেশন পরের যে মেইন ক্লজটা, তার অর্থাৎ যে ক্লজটা দ্বারা এই ধরনের কন্ট্রাস্ট মানে বৈপরীত্য মিন করবে, সেই ক্লজটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। তো এটা সহজে আমরা একটু মনে রাখবো। জাস্ট এই কথাগুলো আমরা সবাই জানি, দো, অলদো, ইভেন দো, হোয়াইল, হোয়ারাস আর ইভেন ইফ। তাহলে এই কথাগুলো যদি সহজে মনে রাখি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে আমরা এই কথাগুলো মনে রাখবো যে এই কনজাংশন গুলা যার সাথে থাকবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। Here are some examples. Although golf was originally restricted to wealthy, overweight Protestants, today it's open to anybody who owns hideous clothing. এই যে অলদো দ্বারা যে ক্লজটা আমার শুরু হয়েছে, যদিও, তাহলে যদিও দিয়ে বলছে, তার মানে এই ক্লজটা কি? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। A loud voice cannot compete with a clear voice, even if it's a whisper. Even if দ্বারা শুরু হয়েছে, বলছে loud voice cannot compete with a clear voice, যে খুব চিৎকার চেঁচামেচি করলেই পরিষ্কার কোনো ভয়েসের সাথে কম্পিটিশন করা যায়। যদিও এই ক্লিয়ার ভয়েসটা হুইসপারে বলা হয়, হুইসপার করেও বলা হয়। আচ্ছা, হুইসপার, হুইসপার মানে কি? ফিসফিস করা। যাই হোক, সেটা বিষয় না। বিষয় হলো আমার ইভেন ইফ দ্বারা যে ক্লজটা শুরু হলো, তার মানে এই ক্লজটাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। তাহলে আমরা একটু ভালো করে মনে রাখবো বিভিন্ন টাইপের অ্যাডভার্বিয়ালস গুলো। আসলে মূল উদ্দেশ্য হলো অ্যাডভার্বিয়ালস না, কারণ অ্যাডভার্বিয়ালস না জানলে আমরা যখন তোমাদের বলবো যে এই ফ্রেজটা তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাকে তুমি অ্যাডভার্বিয়াল ক্লজে রূপান্তর করো, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। তখন তোমার এই আইডিয়াগুলো ক্লিয়ার থাকতে হবে যে বিভিন্ন টাইপের যে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে এবং সেগুলো স্ট্রাকচার, সেগুলো কি দিয়ে শুরু হয়, কোন কনজাংশন দিয়ে কোনটা শুরু হয়, ইত্যাদি ইত্যাদি। অনেকে আমরা জানি না যে এই জিনিসগুলা কোন টাইপের কনজাংশন বা এগুলো দ্বারা যে ক্লজটা তৈরি হয় সেটা কোন ক্লজ হয়। তাহলে সহজ হয়ে গেল আমাদের জন্য যে এই বিভিন্ন টাইপের কনজাংশনের সাথে আমরা পরিচিত হচ্ছি। তোমরা একটু লিস্ট করবে, লিস্ট করে মুখস্থের মতো পড়ে ফেলবে এবং প্র্যাকটিস করবে। এরপরে আমরা আরেকটা আসি, রিজন। তো রিজন মানে কি? কারণ। কারণ যে ক্লজ দ্বারা কারণ বোঝাবে, সেই ক্লজটাও
অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি an adverb of reason offers a reason for the main idea। মেইন আইডিয়া মানে মেইন ক্লজ, মেইন ক্লজের যে কথাটা বলা হচ্ছে সেই ঘটনাটা বা সেই কাজটা সেই অ্যাকশনটা কেন হয়েছে বা কেন হবে এর কারণটা বলা থাকে কোথায়, এই অ্যাডভার্বিয়াল ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেটিং ক্লজের মধ্যে। যদি কারণ বলা থাকে তাহলে সেটা রিজন অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। তাহলে adverb of reason often starts with one of the following subordinate conjunctions। তাহলে এখানে খুব সহজ কথা আমরা মনে রাখবো এই যে কথাটা as, because, given or since এই ধরনের কথাগুলো যদি দেওয়া থাকে দিয়ে যদি কোনো ক্লজ তৈরি হয় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ সেটা তার কারণ বোঝাচ্ছে। এক্সাম্পল কিছু দেওয়া আছে, I don't have a bank account because I didn't know my mother's maiden name। আচ্ছা যাই হোক, সেটা কোনো টেক্সট থেকে নেওয়া হয়েছে কথাটা, প্রসঙ্গ বিষয় না, বিষয় হলো যে বলছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নেই, কেন নেই, এই না থাকার কারণটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বিকজ আই ডোন্ট নো মাই মাদার্স মেইডেন নেম, মায়ের ফার্স্ট নেম যেটা নাম যেটা সেটা আমি জানি না, জানার কারণে আমার ব্যাংক অ্যাকাউন্ট নেই। এখানে কোনো বৈষম্য বা ডিসক্রিমিনেশন ইত্যাদি বলা হয়েছে। তো এরপরে since you are like no other being ever created since the beginning of time you are incomparable। এখানে since দ্বারা শুরু হয়েছে যে ক্লজটা, সেই ক্লজটাকে আমরা কি বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে ডিগ্রি বা কম্প্যারিজন। তো ডিগ্রি বা কম্প্যারিজন বলতে কি, তুলনা, তুলনা যখন আমরা কারোর সাথে কারো তুলনা করি, as so as বা দেন দিয়ে আমরা বলি যখন, তখন কি হয়, তুলনা হয়, হি ইজ as good as his father, like father like son, the more the merrier, he's not so smart as I expected। এই ধরনের যে কথাগুলো আমরা বলি এগুলো একটা সাথে একটা তুলনা করি, একজনের সাথে আরেকজনের, একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করি। এই তুলনা করতে যে ক্লজটা ব্যবহার করি আমরা, সেই ক্লজটা কি, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো ঠিক আছে, আমরা দ্রুত পাস করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমরা ট্রান্সফরমেশনে যাব। তো আজকে এই পর্যন্তই, আমরা ট্রান্সফরমেশনে নেক্সট লেসনে যাব। এই লেসন আমরা মোটামুটি তাহলে ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে আইডিয়া পেলাম। ফ্রেজ এবং ক্লজের বেসিক পার্থক্য কি, ফ্রেজের বিভিন্ন ক্লাস বা বিভিন্ন টাইপের ফ্রেজ, বিভিন্ন টাইপের ক্লজ এবং সেগুলো কি দিয়ে শুরু হয়, কিভাবে আমরা চিনবো, এগুলো নিয়ে আজকের ক্লাসটা করলাম। আশা করি তোমরা এই অংশটুকু একটু পড়াশোনা করবে, করে মোটামুটি প্রিপেয়ার্ড হবে। আমরা নেক্সট লেসনে ট্রান্সফরমেশন অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে কিভাবে আমরা পারস্পরিক পরিবর্তন করব সেই বিষয়টা শিখব। ঠিক আছে।